নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর। মঙ্গল তো হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি। সাধারণ রাশি যেটা বৃশ্চিক রাশি সেটা তো ভাগ্যের ঘর, আর যেটা মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি। তো এই মঙ্গল এবার উচ্চ অবস্থায় লাভের ঘর। উচ্চ অবস্থা যেটা মকর রাশি সেটা তো লাভের ঘর পড়ছে মঙ্গলের। তো কীরকম প্রভাব দিবে এই মীন রাশির ক্ষেত্রে? মীন রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। কারণ উচ্চ অবস্থায় অবস্থান করবে এটা ঠিক, লাভের রাস্তাও নিয়ে আসবে ঠিক, কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে তার মধ্যে একটি নক্ষত্র কিন্তু চন্দ্রমান নক্ষত্র থাকছে, যেটা হচ্ছে শ্রবণা নক্ষত্র। আর চন্দ্রের রাশি কর্কট রাশিতেই কিন্তু মঙ্গল আবার নীচ হয়ে যায়। তো নীচ রাশির নক্ষত্র অবস্থান করবে উচ্চ অবস্থায়, কীরকম প্রভাব দিবে এই মীন রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু তুলে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তার সাথে বলবো, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে শেয়ার করবেন আপনারা, শেয়ার বলছে সাবস্ক্রাইব করবেন আপনারা, সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো মঙ্গল হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, কর্মের বলছি ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে। তো ভাগ্যের ঘরের অধিপতি আর ধন সম্পত্তির ঘরের অধিপতি যখন লাভের ঘরে অবস্থান করে তখন এমনি এটা মহাধনী রাজ্য তৈরি হয়ে গেল। অবস্থান তো যথেষ্ট ভালো। সূর্যও অবস্থান করছে মীন রাশির ক্ষেত্রে। সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। সূর্যদেবের গোচর নিয়ে আগে আলোচনা করলাম, শুক্রের গোচর নিয়ে আলোচনা করলাম। তো অবস্থান যথেষ্ট ভালো, লাভের জন্য জাতক অত্যধিক ছোটাছুটি করবে এবং জীবনে লাভ অর্জন করবে। এবং মঙ্গলের যে দৃষ্টিগুলোর যে প্রভাব, পঞ্চম ঘরে থাকছে, দ্বিতীয় ঘরে থাকছে, দ্বিতীয় ঘরে তো চতুর্থ দৃষ্টি, পঞ্চম ঘরে থাকছে সপ্তম দৃষ্টি, আর অষ্টম দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে। কেতু অবস্থান করছে, তো কেতুর উপরে এবার মঙ্গলের দৃষ্টি থাকছে, কিন্তু কেতু তো ছায়া গ্রহ। তো কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনি, আর রাশি হয়ে গেছে সিংহ রাশি। তাহলে সূর্যকেও প্রভাবিত করবে, শুক্রকেও প্রভাবিত করবে, আবার অপর দিকে মঙ্গল কেতুকেও প্রভাবিত করে দিবে। এই তো হচ্ছে গোচর অবস্থা। সব থেকে বড় খেলা খেলবে এই মুহূর্তে আবার দেবগুরু বৃহস্পতিও, শনি রাশির উপর অবস্থান করছে। এই যে অবস্থানগুলো হয়েছে আর শনির সাড়ে সাথী চলছে, এই সময়কালে মনে হয় না যে মীন রাশির কোনো কাজ এ সময় আটকে যাবে। চারিদিক থেকে একটা উন্নতির সময় একটা তৈরি হয়েছে। হ্যাঁ, তবে যাদের জন্মকুষ্ঠিতে দেখা হলো যে মঙ্গল খারাপ অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ, সূর্যের অবস্থান খারাপ। আমি এর আগের ভিডিওতে সূর্যকে নিয়ে বিশেষভাবে আলোচনা করেছিলাম, সূর্য যন্ত্র, যেটা বহু মীন রাশির জাতক জাতিকারা লিখেছেন, ভাই বন্ধুরা দাদা দিদিরা লিখেছেন যে সূর্য যন্ত্রটা পাবো কোথায়। আজকেও বলে দিচ্ছি, স্ক্রিনে টাচ করবেন, ওখানে প্রোডাক্ট বলে অপশন, প্রোডাক্ট, ওখানটাতে পেয়ে যাবেন। যদি এই ভিডিওটা না পান তাহলে অন্য কোনো লং ভিডিও দেখবেন বা শর্ট ভিডিও দেখবেন, ওইখানটাতে আপনারা প্রোডাক্ট অপশনটা পাবেন। কারণ সূর্যকে বলি করতে হবে। সূর্য কি ষষ্ঠ ঘরের অধিপতি, কেতু অবস্থান করবে, এরপরে কেতুর নক্ষত্র পরিবর্তন রয়েছে, তখন কেতু চলে আসবে হচ্ছে মঘা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। এখন তো থাকছে পূর্বা ফাল্গুনিতে, মার্চ মাসের 28-29 তারিখে কেতু নক্ষত্র পরিবর্তন করবে। তো বিভিন্ন পরিবর্তন রয়েছে এবং এবারের যে পরিবর্তনটাই লাভের ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে তিনটি গ্রহ দ্বারা, মঙ্গল, শুক্র আর হচ্ছে সূর্য। এরপরে আবার বুধ প্রবেশ করবে। তো চতুর্গ্রহী যোগ হয়ে যাবে আবার এই ঘরে, লাভের ঘর, একাদশ ঘর, মনের ইচ্ছা বাসনা পূরণ করাবে এই মীন রাশির। এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে সুখের ঘরে। শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এই সময়কাল, এবং শনি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। তো কোথায় সাড়ে সাথী, আমার তো মানে দূরবীন দিয়ে খুঁজলেও বোধহয় সাড়ে সাথীকে পাওয়া যাবে না। যা অবস্থা হবে এই মীন রাশি, সাড়ে সাথীর মধ্যে উন্নতি হয়ে যাবে, চরম উন্নতি হয়ে যাবে, ভালো উন্নতি হয়ে যাবে। নিজের ভূত ভবিষ্যৎকে একদম সঠিক দিকে দিশা পেয়ে যাবে, নতুন দিশা পেয়ে যাবে, চলার নতুন পথ পেয়ে যাবে, এগিয়ে যাওয়ার প্রবণতা পেয়ে যাবে। সব দিক থেকে একটা উন্নতির ভালো একটা সময়, একটা বলয় তৈরি হয়ে গেছে মীন রাশির ক্ষেত্রে। গুরু কেন্দ্রে অবস্থান করা মানে কি হয়, যে হাজারটা দোষকে সমন করে নেবে। আর শনি তো থাকছেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, তারপরে নিজের নক্ষত্রে চলে আসবে। নিজের নক্ষত্রে থাকবে যখন, তখন সেই সময়টা একটু বিশেষ সাবধান। তো সেই সময় বিশেষভাবে আলোচনা করব কোন কাজ করতে হবে, কোন কাজ আবার করতে হবে না, সেটাও তুলে ধরবো, যে শনি যখন নক্ষত্র পরিবর্তন করবে। কারণ এই সমস্ত গ্রহদের সেই জিনিসগুলো আলোচনা করতে খুব ভালো লাগে, যে এই নক্ষত্রে এই সমস্ত কাজ হবে, এই সমস্ত কাজ করা উচিত না, এগুলো কিন্তু। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, নিজের নক্ষত্রেই অবস্থান করছে, অতিচারী ভূমিকায় রয়েছে। তো ভালো অবস্থান, বক্রী অবস্থায় রয়েছে, মার্গী হবে। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আর লাভের ঘর এই সময়কালে অ্যাক্টিভ, চারিদিক থেকে উন্নতি মীন রাশির, সত্যিই ভালো অবস্থান মীন রাশির ক্ষেত্রে। মঙ্গল তো কারক গ্রহ। মঙ্গল, যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল ভালো অবস্থায় থাকে তারা মানে উচ্চ আধিকারিক পোস্টে যায়, সেনাবাহিনীর ভালো পোস্টে থাকে, আধিকারিক পোস্টে থাকে, বড় বড় সার্জেন্ট হয়, তারপরে ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত লাইনে থাকে। কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন, মঙ্গল থেকে সেই সাহসটা আসে। আর যাদের মঙ্গল জন্মকুষ্ঠিতেই খারাপ, কী হবে?
ভীতু প্রকৃতির হবে, আত্মবিশ্বাস থাকবে না, একটুতে হার মেনে যাবে, ভয় পাবে, রক্তের দোষ হয়ে যাবে, রক্তজনিত সমস্যা হবে, এগুলো তৈরি হয়ে যায় মঙ্গল খারাপ থাকলে। জন্মগোষ্ঠীতে যাদের মঙ্গল থাকে, মঙ্গল মানে কি ঊর্জা, অত্যধিক ঊর্জা, সাহস হবে অত্যধিক, ভিড়ে যাবে, লড়াই গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু করবে। সেনাপতি কিছু বুঝবে না, আগে মেরে দিবে, বা বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাবে, কন্ট্রোল হারিয়ে ফেলবে, রাগারাগি করবে, উত্তেজিত গরম হয়ে যাবে, মাথা গরম চট করে। যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোতেও কিন্তু এগুলো হবে, সেই ঊর্জা যেরকম কয়লা কি দেখতে কালো, মানে যতই পরিষ্কার হোক, মানে সাবান দিয়ে ঘুষলেও কিন্তু কালো হবে, কিন্তু সেই কয়লা কিন্তু আগুন হয়ে যায়, যে আগুন দিয়ে কিন্তু অনেক বহু রকম কাজ হয়। তো সেরকম কিন্তু মঙ্গল তেজ, যদি এই তেজকে যদি ভালো দিকে ইন্টেনশন দিকে লাগানো যায় তাহলে কিন্তু অনেক কাজ হয় মঙ্গলের। মঙ্গল যাদের বড় থাকে, বললাম তো যে এই সমস্ত কাজগুলো খুব ভালো হবে, ভালো যাদের থাকে। তো যাই হোক, মঙ্গল যে নক্ষত্রগুলো পাচ্ছে, মঙ্গলের পরিবর্তনটাই হচ্ছে একদম এই 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। এর মধ্যে 16 তারিখ থেকে একদম থাকছে হচ্ছে 28 তারিখ পর্যন্ত নিজের বলছি সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া, এবং এই সময়কালে সূর্য উত্তর সারাতে থাকবে 23 তারিখ পর্যন্ত। ওদিকে শুক্র থাকছে হচ্ছে 20 তারিখ পর্যন্ত। আর এদিকে বুধ তো প্রবেশ করবে, বুধ চলে আসবে তখন 23 তারিখ পর্যন্ত থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। এতগুলো গ্রহ কিন্তু উত্তরাষাঢ়া সূর্যের নক্ষত্রে, সূর্য হচ্ছে 6ষ্ঠ ঘরের অধিপতি। অর্থাৎ এই সময়কালে যত রকম শত্রু আছে সব পিছনে সরবে, শত্রুরা কিচ্ছু করতে পারবে না, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। যারা সরকারি কোনো কাজের চেষ্টা করছেন প্রশাসন লেভেলে, যে কোনো ডিফেন্স লাইনে, তাদের জন্য কর্ম যথেষ্ট ভালো, খেলাধুলার লাইনটা যথেষ্ট ভালো উঠে আসছে। মঙ্গলের যে দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টিতেও, দ্বিতীয় ঘর, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, আইন সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা ওকালতি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো ভালো। আবার মঙ্গলের যে দৃষ্টিটা পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? পঞ্চম ঘরে। তো সন্তান যে কর্ম করো, পঞ্চম ঘরটা কি? পঞ্চম ঘরটা হচ্ছে সরকারি বেসরকারি কাজকর্ম। এই সমস্ত কাজকর্মের যার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে, প্রমোশন, বেতন বৃদ্ধি, কাজকর্ম পার্মানেন্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতি তো চতুর্থ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির যত দৃষ্টি পড়ছে সেই কর্মের ঘরে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ধনু রাশিকে। তো কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, সূর্য এই সময়কালে নিজের নক্ষত্রে লাভের ঘরে অবস্থান করছে, মঙ্গল সূর্যের নক্ষত্রে অবস্থান করছে। তবে কি যে এই মীন রাশিকে অবশ্যই মনে রাখতে হবে এই সময়কালে, যে না চলবে মানে গান্ধীগিরি, না চলবে কোনো দাদাগিরি, চলবে শুধু চাপলুসিগিরি। অর্থাৎ রাজার সাথে অবস্থান করছে মঙ্গল, সেনাপতি, তো শুধু চাপলুসিগিরি করতে হবে যে হ্যাঁ সঠিক, এটাই ঠিক। আধিকারিকের সাথে, যেখানটাতে যে সংস্থাতে কাজ করছে তার যে আধিকারিক পোস্টে রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো ব্যবহার করতে হবে, সুরে সুর মিলিয়ে চলতে হবে। ওইখানটাতে গণ্ডগোল, নিজের কর্মের জায়গাটাতে গণ্ডগোল, অশান্তি, এগুলো করলে কিন্তু অসুবিধা হবে। আর মাইনাস দিক হচ্ছে কি, যে সন্তানের দিক থেকে যাদের শৈশব সন্তান বাচ্চা, তারা কিন্তু একটু মাথা গরম করবে, জেদ হয়ে যাবে, জেদ তুলে ধরবে, যে বাড়িতে জেদাজিদি করবে যে আমার এটা চাই ওটা চাই, এগুলো কিন্তু করবে। আর তার সাথে গর্ভবতী মায়েরা একটু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই মঙ্গল আর সূর্যের জুতি, তার সাথে আবার শুক্র চলে আসছে, বুধও চলে আসছে। তো শুক্র হচ্ছে কি দ্বিতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি, আর বুধ হচ্ছে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, সুখের জায়গা, সুখের ঘর, সপ্তমপতি, এই জিনিসগুলো উঠে আসছে। অতএব সন্তানের যে সন্তানের জেদ রক্ষা করতে মানে পিতামাতাদের অবস্থা একটু কিছুটা হলেও খরচাপাতি হবে। আর যারা মানে সন্তান গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা এই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, স্কলারশিপের যারা চেষ্টা করছেন সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে, যে কোনো কম্পিটিশন এগুলো কিন্তু ভালো দেখাচ্ছে এই পরিবর্তনে, যখন রাজার নক্ষত্রে থাকবে, উত্তরাষাঢ়া নক্ষত্রে। তো এই সময় যেটা বললাম যে কথা শুনে মানে চাপলুসিগিরি করতে হবে উচ্চ আধিকারিকের। এরপরে যখন আবার শোভনাতে চলে আসবে, শোভনা নক্ষত্র তো চন্দ্রমার নক্ষত্র, চন্দ্রমার রাশিতেই মঙ্গল নিচ হয়ে যায়, তার নক্ষত্র অবস্থান। তো এই সময় কি কথাবার্তা সবই শুনবে সবই, কিন্তু কাজের দিকে বেশি প্রবণতা থাকবে। যে চন্দ্রমা যে মন আবেগের বশীভূত হয়ে যে কোনো কাজ করে দেওয়া, সেটাও কিন্তু থাকছে এই সময়কালে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে ধীর মস্তিষ্ক, ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে হবে। যে কারোর মুখের কথাতে প্রভাবিত হয়ে কাজ করে দিব সেটা করলে কিন্তু চলবে না। কারণ পঞ্চম ঘরটা হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা। আবার মঙ্গল শুক্র থাকছে এই সময়কালে, শুক্র তো 5 তারিখ পর্যন্ত থাকবে, আর এদিকে বুধ থাকবে 3 তারিখ পর্যন্ত, তারপর তো চলে যাবে। আর শোভনাতে যখন প্রবেশ করবে সেটা হচ্ছে কোন তারিখ? 29 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানটাতে তখন থাকবে হচ্ছে শুধু সূর্য আর মঙ্গল থাকবে। এখানটাতেও কিন্তু শুনে কাজ করতে হবে, সুরে সুর মিলিয়ে কাজ করতে হবে উচ্চ আধিকারিকের সাথে। কারণ চন্দ্রমার নক্ষত্র অবস্থান করছে, আর চন্দ্রমার ঘরেই কিন্তু মঙ্গল আবার নিচ হয়ে যায়।
এই নক্ষত্রে, শোভনা নক্ষত্রে শুনে শুনেও কাজ করতে হবে। এখানেও চাপলুসিগিরি চলবে, চাপলুসিগিরি করতে হবে, কথার বহির্ভূত হওয়া যাবে না। কিন্তু আবেগ যেটা থাকবে সেই আবেগকে বেশি করা চলবে না। যে আবেগের বশীভূত হয়ে কোনো কাজ করে দিলাম, ভুল ডিসিশন নিয়ে নিলাম, তাহলে কিন্তু লাভ হবে না, লস হয়ে যাবে, এটাও কিন্তু বুঝতে হবে এই সময়কালে। এই জিনিসটা বুঝাচ্ছে। আর মনকে বিশেষভাবে কন্ট্রোল, যে কোনো কাজ করতে গেলে যেটা যেখানটাতে প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো কিন্তু করতে হবে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই সময়কালে। তবে এই সময়কালেও গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। এই পরিবর্তনে যখন শোভনাতে থাকবে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শোভনাতেও শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কারণ ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে, কেতুর উপরেও তো দৃষ্টিটা থাকছে কিনা মঙ্গলের। তো কেতু কি করবে, আরও সেই জিনিসটাকে বৃদ্ধি করিয়ে দেবে। অসুখ বিসুখ যদি হয়, সেই অসুখ বিসুখগুলোকে ধরাবে না তো কেতু তো মানে কেতুর প্রভাব যখনই ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করে, কেতুর সব থেকে মাইনাস দিক হচ্ছে এটাই যে অসুখ বিসুখ যদি হয়, সেই অসুখ বিসুখগুলোকে চট করে ধরা পড়ে না। তো এই সময়কালে মানে রক্তজনিত যারা সমস্যায় ভুগছেন তারা বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এই শোভনা নক্ষত্রে রক্তের সমস্যা এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সেটা সন্তানের দিক থেকে হতে পারে, সেটা বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের দিক থেকেও হতে পারে। এই দিক থেকে সাবধান। আবার শিক্ষার জায়গায় কিন্তু এটাও উঠে আসছে, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, রক্তের উপরেই গবেষণা করছেন, সেই জায়গাগুলো আবার ভালো উঠে আসছে। এই সময়কালেও কিন্তু শত্রুরা অনেক দূরে থাকবে এবং যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। এবং শোভনা নক্ষত্র, চন্দ্রমান নক্ষত্র পঞ্চম ঘর, মা লক্ষ্মীর ঘর, অর্থাৎ আর্থিক দিকটাও এই সময় বিশেষভাবে মজবুত থাকবে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা লিকুইড জাতীয় খাবারের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন দুধের ব্যবসার সাথে, বেবি ফুডের সাথেই যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা অন্যান্য খাবার, পানীয় জাতীয় কোনো খাবারের সাথে যুক্ত রয়েছেন সেইগুলো উঠছে। এছাড়া যে কোনো খাবারের প্রোডাক্ট হোক, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এগুলোর দিক উঠে আসছে। তারপরে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মোট কথা এই নক্ষত্র ভালো ফল দিবে, কিন্তু এই যে বললাম চাপলুসিগিরি এবং শুনে শুনে কাজ করতে হবে। সূর্যের সাথে মঙ্গল অবস্থান করছে, আর মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি নিজের ঘরকে দেখছে, দ্বিতীয় ঘর। তো এই সময়কালে কিন্তু শুনে শুনে কাজ করতে হবে, সুরের সুর মিলিয়ে কাজ করতে হবে, অধিকার রক্ষা করতে হবে। যে অধিকার রক্ষা সেই জিনিসগুলো কিন্তু করতে হবে। এই জিনিসগুলো বুঝাচ্ছে। এরপরে যখন আবার চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে, তখন গ্রহ তো নিজের নক্ষত্রে থাকলে এমনি বলবান হয়ে যায়। আর এই সময়কালে সূর্য আর মঙ্গল থাকবে, সূর্য থাকবে হচ্ছে 12 তারিখ বন্ধ, আর মঙ্গল তো থাকছে হচ্ছে 22 তারিখ। অর্থাৎ মঙ্গলের যে পরিবর্তনটা হচ্ছে 7 তারিখ থেকে একদম ফেব্রুয়ারি, 7 তারিখ বলছি 15 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি, এর মধ্যে বহু পরিবর্তন হয়ে যাবে। যেমন দ্বাদশ ঘরে সূর্যের সাথে রাহুর জ্যোতি, তারপরে আবার শুক্র বুধ প্রবেশ করে যাবে, শনি নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, আর মঙ্গল এখানটাতে নিজের নক্ষত্রে তখন পড়ে থাকবে। নিজের নক্ষত্রে লাভের ঘরে থাকা মানে কি, আরও মানসিক দিক আরও জোর পেয়ে যাওয়া, ইনকামের রাস্তা একাধিক হয়ে যাওয়া, ইনকামের জন্য সচল হয়ে যাওয়া, পরিশ্রম করা, এগুলো জিনিস কিন্তু উঠে আসবে। যে নিজের যে একটা দায়িত্ব, নিজের যে একটা কর্তব্য, নিজের যে একটা পুরুষার্থ, নিজের যে একটা পরাক্রম ভাব, এটা সবসময় মানে মীন রাশিকে এগিয়ে রাখবে। যে যেই কর্মে যুক্ত থাকবে সেই কর্ম থেকে লাভ জিনিসটাকে নিয়ে আসতে পারবে। এটাই কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্রে থাকা। অর্থাৎ নিজের যোগ্যতাতে যতটা উপরে উঠা যায় এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। এবং এই সময়কালেও কিন্তু পরিশ্রমী হবে, নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা থাকবে। যেই সার্কেলে থাকুক সেই সার্কেলে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাও যথেষ্ট ভালো থাকবে, যে নেতৃত্ব দিবে, কাজকর্ম বুঝে নেবে। কিন্তু মঙ্গল যখনই নিজের নক্ষত্রে থাকে, এখানটাতেও কিন্তু একটা দিক উঠে আসছে, সেটা হচ্ছে কি হিসাব করে চলা। রাজার সাথেও যখন, সূর্যের সাথেও যখন মঙ্গল অবস্থান করছিল সেই সময় হিসাবের প্রয়োজন এবং পরিকল্পনার প্রয়োজন। সেরকম কিন্তু নিজের ঘরেও যখন মঙ্গল নিজের ঘরে বলছে উচ্চ ঘরে একা অবস্থান করবে নিজের নক্ষত্রে, সেই সময়ও কিন্তু পরিকল্পনা করে চলতে হবে। পরিকল্পনা বহির্ভূত চললে অসুবিধায় পড়তে হবে মীন রাশিকে। কারণ সেনাপতি তো যেটা লিখিত হবে সেটাই কাজেরা পালন করবে অক্ষরে অক্ষরে। আর যদি নিজের চালচনা পড়ে তাহলে তো হয়ে গেল, মাথা গরম হবে, গন্ডগোল হয়। অতএব যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা করে মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে, তাহলে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই মীন রাশির। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র পাঠ করবেন। প্রতি মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটালা নারকেল দিবেন। এবং তার সাথে শনি মঙ্গলবার করে সিঙ্গারা, তারপরে কচুরি, যেগুলো তলা হওয়া মানে খানা, এক কথা বলগুলো যেটা ভেজে ভাজা হয়, তো সেই খাবারগুলো অবশ্যই মানে শ্রমজীবী মানুষদের মধ্যে বিতরণ করে দেবেন। 7:30টা চলছে। আর বজরংবলী মন্দিরে যে ভোগ টোক দিবেন সেই ভোগ কিন্তু সেই মন্দির চত্বরেই বিতরণ করে দিবেন, সমস্ত ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করে দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন। সূর্যের সাথে অবস্থান করছে ষষ্ঠপতির সাথে, অতএব এই সময়কালে মানে অবস্থান তো যথেষ্ট ভালো, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণের সহায়তা পাবে, ঋণ নিয়ে কাজ করতে পারবে।
কিন্তু ঋণ দিয়ে কাজ নয়। ঋণ নিয়ে কাজ করো উন্নতি যোজনাবদ্ধ পরিকল্পনা মাফিক, কিন্তু ঋণ যদি দেওয়া যায় তাহলে অসুবিধায় পড়তে হবে। এটাও কিন্তু মনে রাখতে হবে এই মীন রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।